আমরা আজকে আমাদের অষ্টম নিউট্রিশন পলিসি ডায়ালগ শুরু করছি। আপনারা জানেন যে আমরা এই ডায়ালগটি এমিনেন্সের পক্ষ থেকে পরিচালনা করছি এবং এই কোভিড সিচুয়েশনে আমাদের পুষ্টি নিয়ে কি করা উচিত, আমাদের মানুষের খাদ্যাভ্যাসের বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই পলিসি ডায়ালগ গুলো করছি। আমরা আজকের এই পলিসি ডায়ালগে আমরা তিনজন গেস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, যারা মূলত বলবো যে আমাদের সহকর্মী এবং আমরা একসাথে আমাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আরত্রিকা আশরাফকে। আরত্রিকা আশরাফ একজন নিউট্রিশনিস্ট এবং আমাদের এমিনেন্সের সাথে বেশ কিছুদিন উনি কাজ করেন এবং পুষ্টি নিয়েই কাজ করেন, এবং ওনার সেই সময় আমরা গার্মেন্টসে মাদের কিভাবে ব্রেস্ট ফিডিং এবং তাদের শিশুদের কিভাবে পুষ্টি উন্নতি করা যায় সেই কাজটি করতেন। আরত্রিকা এখন ইউএস থাকেন, মূলত হাওয়াইতে সে অবস্থান করছেন। আমাদের অনুরোধে আরত্রিকা এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যদিও আমাদের এখানে দুপুর 3টা, কিন্তু আরত্রিকার এখানে শেষ রাত, বোধহয় এখন ভোর 5টা। তো আরত্রিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কয়টা বাজে আরত্রিকা আপনার এখানে? না স্যার, আমার এখানে এখন রাত 11টা বাজে। রাত 11টা। আচ্ছা, তাহলে ইউএস এর সাথে একটা ডিফারেন্স আছে। জি জি মেইনল্যান্ডের সাথে। জি, মেইনল্যান্ডের সাথে প্রায় 6 ঘন্টার ডিফারেন্স। 6 ঘন্টার ডিফারেন্স। আর প্রথমেই জি প্লিজ। জি, আমি আসলে সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এমিনেন্সকে। এবং এই কোভিড-19 মহামারীর সময়ে সকল জনসাধারণের কাছে বিভিন্ন তথ্য এবং পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন, যে আসলেই প্রশংসনীয় এবং একে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি যেসব ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এত দূরে থেকেও আপনাদের সাথে সংযুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আমরা পরিচয় করে দিচ্ছি ডাক্তার শামিমা পারভিনকে, যিনি এখন প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করছেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালে। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং বাংলাদেশে এদের অনেক লম্বা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে কাজ করার। মূলত হেলথ সেক্টরে পাথফাইন্ডার বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কাজ করেন। শামিমা আপা আর সাথে আমাদের এমিনেন্সে একসাথে কাজ করার সুযোগ হয়েছিল এবং সেটিও মূলত আমরা হেলথ সার্ভিসের ক্ষেত্রে কাজ করি এবং একটা খুবই সুখকর একটা অনুভূতির সময়। আমি অবশ্য যখন আমরা একসাথে কাজ করতাম অনেকদিন, আমি জানতাম না যে শামিমা আপা মূলত আমার একজন বন্ধু। এটি সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে আমি জানতে পারলাম যে শামিমা আপা মূলত আমরা একই ব্যাচের, একসাথেই কাজ করি এবং শামিমা আপা ময়মনসিংহ ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেন, তারপর ডাক্তারি পড়ে এই পাবলিক হেলথে কাজ করেন। কাজের মধ্য দিয়ে না হলেও একটা বলবো যে একজন বন্ধুকে আবার পাওয়াটা একটা বড় আমার পাওয়া বলবো। শামিমা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ শাইম ভাই। আসলে এটা মানে একটা গর্বের বিষয় যে আমি এমিনেন্সেও কাজ করেছি এবং এখনো আপনি আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। আমি এখন জেন্ডার ম্যানেজার হিসাবে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালে আছি এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল মূলত কাজ করে এক্সিলারেটিং ইউনিভার্সাল অ্যাক্সেস টু ফ্যামিলি প্ল্যানিং। আমাদের মেইন টার্গেটটা আসলে ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড এবং সাথে আমরা ডিজিএপি, ডিজিএইচএস এবং নিপোর্ট 3টা অর্গানাইজেশনের সাথেই আমাদের কাজ আছে। আর আমাদের বিভিন্ন টিম মিলে আমরা আসলে একবারে একটা কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা বলতে পারেন যে ফ্যামিলি প্ল্যানিং এর সবকিছুকে একটা কম্প্রিহেন্সিভ ভাবে যাতে আমরা অ্যাপ্রোচ করতে পারি সব সেক্টরে ফ্যামিলি প্ল্যানিং এর, সেটার উপরে আমাদের মেইন কাজটা আর কি।
তো এর মধ্যে তো মাতৃস্বাস্থ্য যেহেতু আছে, শিশু স্বাস্থ্য যেহেতু আছে, কাজে সেখানে নিউট্রিশন অবভিয়াসলি চলে আসে। তো থ্যাংক ইউ আমাকে এখানে আর কি আমন্ত্রণ জানানোর জন্য। এরপরে আমাদের সাথে আছেন নিগার সুলতানা। নিগার মূলত আপনার পলিসি সাপোর্ট হিসেবে, সাপোর্ট অফিসার হিসাবে ন্যাশনাল ইনফরমেশন প্ল্যাটফর্ম ফর নিউট্রিশন কাজ করেন, যেটি ডিফারেন্ট স্টেক হোল্ডারের যে ইনফরমেশন তারা জেনারেট করে সেইগুলো নিয়ে ইনফরমেশন ম্যানেজমেন্ট ফর নিউট্রিশনের পার্সপেক্টিভে এই প্রজেক্টটি, আমি বলবো এটি একটি এসেনশিয়াল প্রজেক্ট বাংলাদেশের নিউট্রিশনের জন্য। এবং নিগার সেই প্রজেক্টটি পলিসি সাপোর্ট অফিসার হিসেবে কাজ করছেন। নিগার এমিনেন্সে এক সময় কাজ করতো, এবং আমি বলবো যে আমাদের এমিনেন্সের প্রথম দিকে যখন আমরা কাজ করি সেই সময় নিগার আমাদের সাথে কাজ করতো, অনেক কষ্ট করতো। আমরা ছোট অর্গানাইজেশন হিসাবে, ছোট ঘরে, ছোট জায়গায়, ছোট পরিসরে, কিন্তু অনেক বড় হৃদ্যতা নিয়ে আমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। নিগার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শামীম ভাই। আসলে ইমিনেন্স কিন্তু আমার প্রথম জব, এবং ওইখান থেকে আমার লার্নিং, এবং ওখান থেকে যে লার্নিংটা আমি শিখেছি সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে বিভিন্ন অর্গানাইজেশনে চলে আসছি আর কি। এখন যেখানে আছি নিপিন প্রজেক্টে, সেটা আসলে একটা এসেনশিয়াল প্রজেক্ট ফর বাংলাদেশ, কারণ এটাতে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে নিউট্রিশন সম্পর্কে তথ্য দেওয়া হবে আর কি। তো যাই হোক, এখানে আমি পলিসি নিয়ে যে কাজটা করছি, আসলে বিভিন্ন ধরনের পলিসি, বাংলাদেশে কি ধরনের নিউট্রিশন স্পেসিফিক এবং সেনসিটিভ পলিসি আছে, সেই ইস্যুগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করি, এবং সেটার উপরে আমরা রিকমেন্ডেশন দিয়ে এবং পলিসি ব্রিফ তৈরি করি আর কি, যাতে এটা আমাদের পরবর্তী কোনো পলিসি তৈরিতে এবং ইমপ্লিমেন্টিং এ নিউট্রিশনের উপরে যাতে এটা কাজে লাগে আর কি। তো শামীম ভাইকে এবং ইমিনেন্সকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আমাকে ইনভাইট করার জন্য অ্যাজ এ স্পিকার, এবং এই কোভিড-19 সিচুয়েশনে যাতে সবার আমাদের এই আজকের প্রোগ্রামটা কাজে লাগে, সেজন্য আমি ইমিনেন্সকে এবং শামীম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে কিন্তু দেখে আমার সেই এমিনেন্সের এনভায়রনমেন্টে মনে হচ্ছে আপনার পিছনে কিন্তু আপনার ছেলেটা বোধহয় ঘোরাঘুরি করতেছে। এবং আপনি জানেন যে আমরা এমিনেন্সে এনকারেজ করি মাদেরকে বাচ্চায় এই অফিসে বাচ্চা নিয়ে আসার। এখন পর্যন্ত আপনারা জানেন যে আমাদের এখানে তিনার বাচ্চা, শিরিনের বাচ্চা, ওরা বড় হয়েছে এই অফিসে। তো আপনার পিছনে আপনার বাচ্চাটাকে দেখে আমার আমি খুবই ভালো লাগছে যে আপনার, এবং আমরা চাইবো যে ও যেন একটু মাঝে মাঝে পিছনে ঘোরাঘুরি করে, পুরো এনভায়রনমেন্ট আগের মতন আসবে। না, আসলে যখন ইমিনেন্সে ছিলাম সেই পরিবেশটার কথা যদি মনে করি, মানে ওইটা আসলে লার্নিং আমার একটা, কারণ একদম আমরাও নিউ কামার, একদম অনার্স পাস করে ঢুকেছি, কাজ শিখেছি, আবার সেখান থেকে আস্তে আস্তে ইমিনেন্সটা এখন অনেক বড় হয়ে গেছে সব দিক দিয়ে। তো ইমিনেন্সের সাফল্য আরো কামনা করি, এবং সবসময় আপনার সাথে যোগাযোগ তো থাকবেই। এবং এটা ভালো উদ্যোগ যে আপনি মানে বাচ্চাদেরকে রাখার জন্য সাপোর্ট দিচ্ছেন মাকে, যার জন্য কাজের কিন্তু বেনিফিটটা আরো বেশি ইমপ্রুভ হয়। আমরা যদি মাকে এই সাপোর্টটা না দিই, তাহলে কিন্তু মার অন্যদিকে আসলে ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আর আপনাকে আবারও থ্যাংক ইউ শামীম ভাই। আমরা আলোচনাটা শুরু করি। আলোচিকা, আপনি তো, আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো নিউট্রিশন নিয়ে কাজ করেন। আমি জানি না যে হাওয়াইতে এই কোভিড-19 এর কোনো ইফেক্ট আছে কিনা, কতজন মানুষ সেখানে আপনার এফেক্টেড হয়েছে, কি ধরনের ব্যবস্থা নিয়েছে, এবং সেখানকার মানুষরা ব্রেস্ট ফিডিং কতটুকু করে, শিশুদের মাদের নিউট্রিশন নিয়ে তাদের কি ধরনের কাজ, আপনি যদি সামগ্রিক বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আমরা সবাই জানি যে কোভিড-19 মহামারীটা এখন বিশ্বব্যাপী খুবই মারাত্মক অবস্থায় আছে, খুবই বাজে অবস্থা ধারণ করেছে, এবং ইউএসএ তে এর প্রকোপ সবচেয়ে বেশি। কিন্তু আমার জন্য এটা সৌভাগ্যজনক, কারণ হাওয়াই যেখানে আমি আছি এটা আমেরিকার 50টা স্টেটের মধ্যে এই স্টেটটার অবস্থা মোটামুটি সবচেয়ে ভালো এখন পর্যন্ত। এখানে মার্চের 17 তারিখে প্রথম এখানে ডিটেক্ট করা হয়
একজনকে কোভিড-19-এর। কিন্তু এরপর থেকে এরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোর কারণে মোটামুটি এরা ভালো মতোই মেনটেন করতে পারছে, যার কারণে এখানে মৃত্যু হার খুব কম এবং এফেক্টেড হওয়ার সংখ্যাও খুব কম। এরা কোয়ারেন্টাইনটা খুব ভালোভাবে ফলো করছে। যেমন আপনারা জানেন যে হাওয়াইটা ট্যুরিজমের জন্য অনেক বিখ্যাত। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে। সেই ক্ষেত্রে কোভিড-19-এর প্রকোপটা আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তারা যেটা করেছে 14 দিনের যে কোয়ারেন্টাইনের যে রুলসটা সেটা তারা খুব স্ট্রিক্টলি মেনটেন করছে। যারাই বাইরে থেকে আসছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো মতো মেনটেন করা হচ্ছে, এবং ইন্টার আইল্যান্ড যে ট্রাভেল গুলো আছে সেক্ষেত্রেও তাদের একটা কোয়ারেন্টাইন মেনে চলা হচ্ছে খুব স্ট্রিক্টলি, যার কারণে এখানে স্প্রেডটা খুব কম হয়েছে। এবং আরেকটা যেটা এখানে সবাই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলছে, সবাই মাস্ক ব্যবহার করছে। আমি গত 3 মাসের মধ্যে খুব একটা বাইরে যাইনি, কিন্তু যেদিন আমি গিয়েছি আমার ব্যাংকে কাজ ছিল, আমি দেখলাম যে ওদের ওখানে যে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে সব জায়গায়। ব্যাংক এবং অন্যান্য যে শপিং মল গুলো আছে ওগুলো এখন সীমিত পরিসরে আবার খোলা হচ্ছে, কিন্তু ওখানে সব জায়গায় লাইন গুলোতে স্টিকার দেওয়া আছে যাতে 5 ফিট 6 ফিট না হলেও 5 ফিট ডিস্টেন্স যাতে মেনটেন করা হয়। এবং এখানে মোটামুটি সবাই বাচ্চারাও মাস্ক ব্যবহার করছে। তো এই কারণে এখানে আল্লাহর রহমতে প্রকোপ কম আছে, এবং এখানে মাত্র 17 জনের মতো মৃত্যু হয়েছে, এবং হসপিটালাইজেশন রেটও কম আমেরিকার অন্যান্য স্টেটের তুলনায়। আর নিউট্রিশন রিলেটেড যে বিষয়টা সেটা হচ্ছে হাওয়াইতে উইক নামে একটা সার্ভিস চালু আছে, সেটা হচ্ছে উইমেন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন প্রোগ্রাম। এটা হচ্ছে একটা নিউট্রিশন সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। এখানে হচ্ছে নিম্ন আয়ের যে ফ্যামিলি গুলো আছে তাদের জন্য তাদের যাদের 5 বছরের নিচে শিশু এবং প্রেগনেন্ট ল্যাকটিং উইমেনকে ওরা হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে থাকে, বিভিন্ন ফুড চেক দিয়ে থাকে তারা। এভাবে তারা নিউট্রিশনটা এবং ব্রেস্ট ফিডিংটা এনশিওর করে। এবং এই প্রোগ্রামটির আন্ডারে বিভিন্ন সাপোর্ট দেওয়া হয়ে থাকে ব্রেস্ট ফিডিং এর। মাদেরকে সাপোর্ট দেওয়া হয়, যাদের ঠিকভাবে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হয় না তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, বিভিন্ন পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়, এবং তাদের নিউট্রিশনটা নিশ্চিত করা হয়, এবং মেন্টাল একটা সাপোর্ট সেটাও দেওয়া হয়, বিভিন্ন ধরনের কাউন্সিলিং করা হয়। এইভাবে হাওয়াই স্টেটে আমার দেখা মতে এইরকম পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে স্টেট থেকে। ধন্যবাদ অর্চিকা। আমি একটু শামীমা আপার কাছে আছি। আপা, তোমরা হাওয়াইয়ের তো ইকোনমিক্যাল অবস্থা, অন্যান্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যে পর্যায়ে, আমাদের তো সেটা না। এবং কোভিড এর কারণে আপনি দেখেন যে কয়েকটা ফ্যাক্টর আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে আমাদের দেশে শিশুদের বিসিজি টিকা বা ইমিউনাইজেশনের এটা রেগুলার একটা কাজ ছিল। আপনার মাদের প্রেগনেন্সির সময় টিকা দেওয়াটা এটা এসেনশিয়াল, কারণ আমরা মাতৃমৃত্যু যেখানে কমাতে পেরেছি সেই জায়গাটায় যদি আমরা কনসিডার করি তাহলে এটা একটা এসেনশিয়াল জিনিস। এবং আমরা কিছুটা ফ্যাসিলিটি ডেলিভারির ব্যবস্থাও করতে পেরেছিলাম। এখন এই পার্সপেক্টিভ থেকে আপনার কি মনে হয় যে আমাদের এই প্রোগ্রামগুলির এখন কি অবস্থা, এবং কোভিডটাকে প্রিভেন্ট করার জন্য মা এবং শিশুদের কি করা উচিত? ধন্যবাদ শামীম ভাই। প্রথমে আমি একটা রিপোর্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো ইউনিসেফ এর 7ই মের একটা রিপোর্টে বলছে যে 2.4 মিলিয়ন বেবি জন্মগ্রহণ করবে 40 সপ্তাহ পরে, মানে 11ই মার্চে আমাদের যে ডিক্লেয়ার হয়েছে তারপরে এটা তারা এস্টিমেট করছে যে 2.4 মিলিয়ন বেবি জন্মগ্রহণ করবে। তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের সচেতনতাটা যে কতখানি মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে। কারণ কোভিড-19 নিজেই একটা হচ্ছে স্ট্রেস তৈরি করছে, তারপরে প্রেগনেন্সি
ইটসেলফ আপনি ফিজিওলজি বললেও কিছুটা স্ট্রেস অবশ্যই থাকে, এবং তাদের মাথায় ওটা চিন্তা করতে হবে যে কোথায় ডেলিভারি করব, এই অবস্থায় কোথায় যাবে। তো এইখানে আমি যেহেতু এখন জেন্ডার নিয়ে কাজ করছি, এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের মানে যারা প্রেগনেন্ট হচ্ছে, মানে নারীদের এই এম্পাওয়ারমেন্টটায় এখনো এস্টাবলিশ করতে পারি নাই আমরা, যে তারা প্রেগনেন্ট হবে কি হবে না এই ডিসিশনটা যে তার। তো এখান থেকে আমি আসছি মানে এইটাই বলার জন্য যে আমরা আসলে এখনো ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ অথবা আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেনশন এইটা নিয়ে এখনো সচেতনতাটা আসলে সেইভাবে তৈরি করতে পারিনি, এটা একটা দিক। তারপর আপনি যেটা বলছেন যে টিকা এবং হচ্ছে অন্যান্য যে বিষয়গুলা, সেগুলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে টিকা আহ উম, অল্প বিস্তর ক্ষেত্রে হইলেও কোনো কোনো জায়গায় কিন্তু এটা এখনো চালু আছে, এবং এটা প্রথম দিকে খুব বেশি বন্ধ ছিল। পরে আমাদের সিস্টেম ওয়াইজে যে স্যাটেলাইট ক্লিনিক গুলো, সেখানে না হলেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু টিকার ব্যবস্থাটা আছে, এটা চলছে। আর প্রেগনেন্সি এবং কোভিড-19 যদি বলেন, তাহলে কোভিড-19 এতই একটা নতুন একটা ভাইরাস যে এটা নিয়ে এখনো আসলে প্রতিদিন নতুন নতুন তথ্য আসতেছে, প্রতিদিন নতুন নতুন সাইন সিমটম ডেভেলপ করছে, এবং এখন পর্যন্ত এটার ভার্টিক্যাল ট্রান্সমিশনের কোনো তথ্য আমরা পাই নাই, এখন পর্যন্ত বলছে না, ওজিএসপিও বলছে না। যদিও ওজিএসপি বলছে যে এই সময় যেন প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করা হয়। তো সেইটার জন্য আমাদের একটু জোর দিতে হবে কিসের উপরে, আমরা যেন আনওয়ান্টেড প্রেগনেন্সিতে না যাই, আমরা যেন সেই পরবর্তী সিকোয়েন্সে না গিয়ে প্রথমেই যেন আমরা প্রেগনেন্সি প্রিভেন্ট করি। দ্যাট মিনস আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেথড গুলাকে অ্যাভেলেবেল করা, এবং সেটা করার জন্য যদি কিছু করা যায়, গভর্নমেন্টের সাথে কোনো ধরনের অ্যাডভোকেসি বা কিছু এই ধরনের বিষয়গুলি নিয়ে আসলে আমরা কাজ করতে পারলে একদিক দিয়ে ভালো হতো। আর আরেকটা জিনিস যেটা আপনি বলছেন, মানে আমরা যে যে জন্য এখন উম, আমরা কনসার্ন যে প্রেগনেন্সিতে এটা আসলে কোভিড-19টা খুব বেশি এফেক্ট করে কিনা। প্রেগনেন্সি ইটসেলফই একটা হচ্ছে স্ট্রেসের বিষয়। যদিও মানে হেলদি আনহেলদি পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, তাহলে কোভিড-19 প্রেগনেন্সিতে বেশি মানে আহ, খারাপ হয়ে যাবে এরকম কোনো আসলে তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো সেই এবং হচ্ছে যেটা বলছে যে ল্যাকটেটিং মাদার, মানে এই সময় যাদের অলরেডি যারা প্রেগনেন্ট ছিল, যারা এখন ল্যাকটেটিং মাদার, এবং তারা যদি কোভিড পজিটিভ হন, তাহলে তাদেরকে কোভিড মানে ল্যাকটেশন থেকে দূরে থাকতে বলছে না, যদি সে সেই অবস্থায় থাকে, মানে তার ব্রেস্ট ফিডিং করার মতন ক্যাপাসিটি যদি তার থেকে থাকে, শক্তি থেকে থাকে, তাহলে সে ব্রেস্ট ফিডিং করতে পারবে। আর যদি অসুস্থর মতন বা একদম নিতেই পারছে না, সেই ক্ষেত্রে বলছে এক্সপ্রেস করে মিল্ক খাওয়াতে। কিন্তু এই ক্ষেত্রে যেটা কশার নিতে বলছে, সাবধানতা নিতে বলছে যে হাতটা যেন ভালোভাবে বারবার করে ধোয়া হয়, এবং বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করবে সে সময় যেন মাস্ক ইউজ করা হয়। এবং মানে প্রেগনেন্ট মা হোক বা ল্যাকটেটিং মাদার হোক বা বাচ্চা হোক, সব সময়ই আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে বলা হচ্ছে। মানে যেটা হচ্ছে থাম্ব রুল আছে কোভিড-19 এর, সে কয়েকটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে মানে যারা অলরেডি প্রেগনেন্ট তাদের তো আর কিছু বলা নাই, কিন্তু মানে এটাই সাজেশন, এটাই যে হলো এই সময় আমরা যেন প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করি, এই সচেতনতাটা আমাদের ডেভেলপ করানো উচিত। তো এইটুকুই। আর কিছু মানে উম আমাদের এখনো মানে এই এই বিষয়ে নতুন আর কিছু আবিষ্কার করা হয় নাই এখনো, যেটুকু বললাম এতটুকুই আমরা জানতে পেরেছি প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময়। এবং এই সময় আরেকটা জিনিস আমরা যেটা বলি, প্রেগনেন্সিতে সবসময় আমরা বলছি যে 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 যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে পুষ্টিকর খাবারটা খাবে, এবং প্রেগনেন্ট মা তার রেগুলার খাবারের সাথে এক মুঠ খাবার বেশি খাবে, মানে যদি সে অন্য কিছু এফোর্ড করতে না পারে। এবং ভিটামিন সিটা আমরা বেশি করে খেতে বলতেছি, মানে প্রোটিন জাতীয় খাবারগুলা যেন সে বেশি খায়। এই ধরনের আর কি মানে অ্যাডভাইস গুলাই আপাতত দিচ্ছি। আর যথাসম্ভব মানে এখন যদি এই যে রেগুলার চেক আপে যদি যেতে না পারে,
তাহলে যেন অন্তত নিজের মানে টেলিমেডিসিন এখন অনেক অ্যাভেলেবেল, সেইভাবে যদি সে মেনটেন করে তার ব্লাড প্রেশারটা কেমন আছে, ওয়েটটা কেমন আছে, এটা নিজে দেখাই সম্ভব। তো সেইভাবে সেইটা মেনটেন করে যদি ডাক্তারের সাথে যোগাযোগ করে সেইভাবে মেনটেন করে, তবে যদি কারো এই সময় ডেলিভারি দরকার হয়, অবশ্যই অবশ্যই আগে থেকে তাকে মানে হসপিটাল সিলেকশন, যানবাহন সিলেকশন, এটা যেন অবশ্যই রেডি করে রাখে। কারণ এখন সব হাসপাতালে মানে ডেলিভারি হচ্ছে না, বা সব হাসপাতাল সব পেশেন্টকে নিচ্ছে না। সবশেষে আমি এইটুকুই বলবো যে স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ শামীম ভাই, এন্ড থ্যাংক ইউ এমিনেন্স কে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য। থ্যাংক ইউ। জি, আমরা এখন একটু নিগারের কাছে যাই। নিগার, আপনি তো পলিসিতে কাজ করছেন। সবাই কিন্তু একটা প্রজেকশন করছে যে এই কোভিড এর জন্য একটা বড় ইফেক্ট পড়বে নিউট্রিশন। তো আপনার জানা মতে বা আপনার আন্ডারস্ট্যান্ডিং এ আহ, কোথাও কি আপনার এই কোভিড কে মাথায় রেখে নিউট্রিশনের পলিসি চেঞ্জ হচ্ছে, বা যদি নাও হয়ে থাকে কি ধরনের চেঞ্জ করা উচিত বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি যেটা বলবো আর কি শামীম ভাই, আমরা মূলত নিপিন প্রজেক্টরকে হচ্ছে আমরা সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করি আর কি। তো সেখানে আমরা কোভিড-19 আমরা ভাবছিলাম যে নিউট্রিশনের উপরে কি ধরনের ইমপ্যাক্ট করতে পারে। মূলত আসলে দেখা যাচ্ছে অ্যাভেলেবিলিটি আর এক্সেসটাই হচ্ছে আমার মূল প্রবলেম হয়ে যাচ্ছে। যখন আপনার অ্যাভেলেবিলিটি নাই, খাবারের এক্সেস নাই, তখন আমি কিন্তু মা কেন কাউকে আমি পৌঁছে দিতে পারছি না পুষ্টিকর খাবার, যেখানে আমার ফুডই নেই। তো আমি কিভাবে নিউট্রিশনকে করব? তো যার কারণে আমরা চেষ্টা করছিলাম একটা রিসার্চ আমরা বের করতে পারি কিনা। তো আমরা আদার্স অর্গানাইজেশনের সাথে কথা বলে দেখেছিলাম যে কারো যদি কোনো ফিল্ডে কাজ করে থাকে, দেখা গেল অ্যাকচুয়ালি কেউই নিউট্রিশন নিয়ে এখনো সেরকম ভাবছে না, ভাবতেছে সবাই ফুড অ্যাভেলেবিলিটিটা নিয়ে। এবং দেখা যাচ্ছে যখন আমি কাউকে সাপোর্ট দিচ্ছি, আপনি যদি দেখেন টিভিতে হোক বা গভর্নমেন্ট হোক, সবাই কিন্তু যে খাবারগুলো দিচ্ছে বেশিরভাগই কি দিচ্ছে, চাল, ডাল এবং আলু, তেল, যেটা হচ্ছে সব আমার কার্বোহাইড্রেট এনার্জি খাবার। তো সেখানে কিন্তু কেউ শাকসবজি বা ফ্রুটস এই জিনিসগুলো দিতে পারতেছে না। তার একটাই কারণ হচ্ছে তারা বলতেছে যে এটা তো আসলে মানে পেরিশেবল ফুড না, এটা হচ্ছে যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। এবং এখানে ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে পলিসিতে যখন আমরা ইমার্জেন্সিতে বলবো যে পলিসি চেঞ্জ করেন, তার আগে কিন্তু আমাকে একটা এভিডেন্স দেখাতে হবে যে আমার এখানে কোথায় গ্যাপটা আছে। সো যখন এখন পর্যন্ত আমরা আসলে এরকম কোনো তথ্য পাইনি যে এটা রিলেটেড কোন ইস্যু। তারপরে হচ্ছে কেয়ার বাংলাদেশ এবং আদার্স ব্র্যাক, ওরা দুইটা রিসার্চ বের করেছে, ওরা ফাইন্ডিংস কিছু, কিন্তু সেটা হচ্ছে মূলত ওখানে সিচুয়েশনটা কি, সিচুয়েশন অ্যানালাইসিস করা। এবং সেখানে দেখা গেছে যে মূলত তারা যে খাবারগুলো পাচ্ছে সেটাই খাচ্ছে, কিন্তু সেই খাবারের পরিমাণ অ্যামাউন্টটা অনেক কম। যদি একটা পরিবারে আমার প্রেগনেন্ট মা থাকে বা ল্যাকটেটিং মা থাকে বা আমার 2 বছরের নিচে শিশু থাকে, তার প্রায়োরিটি বেস না করে ওই পরিবারে হয়তো বা আরো যারা আছে তাদের প্রায়োরিটি বেশি থাকে। এবং যদি মনে করেন আদার্স যে ইফেক্ট গুলা পড়ে, ইম্প্যাক্ট গুলা পড়বে, সেটা কিন্তু আলটিমেটলি মাটার উপরেই পড়বে। তো যার কারণে আমরা এগুলো চিন্তা করে রাখতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার উপর কোনো অ্যানালাইসিস আমরা বের করতে পারিনি, এবং এই সম্পর্কে আসলে কোনো তথ্য নাই। সবার একই কথা, নিউট্রিশনের উপর ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো তথ্য আমরা পাওয়া যায়নি আর কি, যেহেতু এটা নিয়ে এখনো কাজ চলতেছে এই সিচুয়েশনে আর কি। আর পলিসি চেঞ্জের কথা যদি বলি, পলিসিতে কিন্তু আমার অলরেডি সব ধরনের পলিসিতে সবকিছু আছে। আপনি যদি আমার নতুন ন্যাশনাল নিউট্রিশন পলিসি বলেন বা NPAN-2 দেখেন, সেখানে কিন্তু অলরেডি গভর্নমেন্টের বলা আছে যে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আমার প্রেগনেন্ট মা, ভালনারেবল গ্রুপ যারা, তাদেরকে বেশি এমফাসিস করতে হবে এবং তাদের প্রতি বেশি কেয়ার করতে হবে। কিন্তু আমার যদি ইমপ্লিমেন্টেশনের প্রবলেম থাকে, পলিসিতে আসলে কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আমার প্রবলেম তো হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। সো আমার পলিসি অলরেডি এখানে মানে করাই আছে যে আমি যাতে তাদের প্রতি টেক কেয়ার করি। তো আমার মনে হয় না যে আমাদের এখনো পলিসিতে চেঞ্জ করা দরকার। তবে হ্যাঁ, যদি আমরা বলি যে ইমার্জেন্সি সিচুয়েশনের যে পলিসি, সেখানে যদি হতে হয়, সেখানে আমার নিউট্রিশনকে ইনক্লুড করতে হবে। সেখানে কোনো নিউট্রিশনের কথা বলা নাই, নিউট্রিশন পলিসিতে আছে, কিন্তু আমরা আদার পলিসিতে যদি আমি নিউট্রিশনকে ইনক্লুড না করি, তাহলে তো আমার এটা আসবে না। সো একটা নিউট্রিশন পলিসি বা এক DNNC IPH সব করতে পারবে না। সো আদার্স
মিনিস্ট্রি, আদার্স অর্গানাইজেশন, গভর্নমেন্টের আলাদা যারা আছে, মিনিস্ট্রি অফ ফুড, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, সোশ্যাল অ্যাফেয়ার্স, যারা হচ্ছে মূলত বিজিডি নিয়ে কাজ করছে, ফুড সাপ্লাই দিচ্ছে, সেই জায়গাটাতে যদি আমি নিউট্রিশনকে ইনক্লুড না করি, তাহলে কিন্তু আমার এই খাবারের সময় সেই চাল ডাল আলু এটাই আসবে, এবং ইম্প্যাক্টটা পড়বে কিন্তু তখনই, যেহেতু এত তাড়াতাড়ি কোনো কিছু ইম্প্যাক্ট দেখা যায় না নিউট্রিশনের। এবং কোভিড-19 যে আমরা বলতে পারবো যে আমি স্ট্যান্ডিং হচ্ছে বা ওয়াস্টিং মাল্লা নিউট্রিশন হচ্ছে, এটা কিন্তু আমি এত তাড়াতাড়ি বলতে পারবো না, কারণ এটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে আরো কয়দিন পরে। তো এটাই আসলে আমার মনে হয় যে আমাদের এখনো এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার। আরত্রিকা, আপনি তো বাংলাদেশে ছিলেন এবং আপনি যখন গেলেন তখন আপনাকে একা পাঠালাম আমরা, আপনার এখন দুটো সন্তান, আপনি আপনার সন্তানদেরকে তো এর মধ্যে বড় করতে গিয়ে আপনারও একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে, স্পেশালি ব্রেস্ট ফিডিং এবং কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিংটা সবচেয়ে এসেনশিয়াল আমাদের বাচ্চাদের তাদের পুষ্টি ফাউন্ডেশন তৈরি করার জন্য। ব্রেস্ট ফিডিং 6 মাস থেকে 2 বছর, এটা আমরা সবাই জানি, কিন্তু এর চ্যালেঞ্জটাও আমরা জানি যে কত বড় চ্যালেঞ্জ। তার মধ্যে কোভিড আসার ফলে ডাইভার্সিফাইড ফুড যেটা, সেটা পাওয়াটা তো মাদের জন্য আরো বেশি একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই জায়গা থেকে আপনার যে আপনার কি মনে হয় যে মারা ব্রেস্ট ফিডিংটা কতটুকু কন্টিনিউ করবে এবং কমপ্লিমেন্টারি ফিডিং এ তারা কি ধরনের সমস্যা ফেস করবে এবং সেগুলো উত্তরণের কি উপায় হতে পারে, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো এখন কোভিড-19 সিচুয়েশনে যেটা হচ্ছে, আমি এখানে যেটা দেখেছি, প্রথমেই যখন লকডাউনের ব্যাপারটা আসলো তখন খাবার দাবার কেনা নিয়ে একটা হিড়িক পড়ে গেল এখানকার মানুষজনের মধ্যে। পুরো বিশ্বব্যাপী যে জিনিসটা আমরা দেখেছি, টয়লেট পেপার থেকে শুরু করে খাদ্যদ্রব্য সবকিছুই মানুষ কিনে মজুত করা শুরু করে দিল। এবং এই কারণে অনেক সময় যেটা আমি এখানে দেখতে পেয়েছি, চাল পাওয়া যাচ্ছে না মার্কেটে। কারণ যখন ছিল তখন যারা পেরেছে নিজেদের সাধ্যমতো অনেক কিনে স্টোর করে রেখে দিয়েছে, এবং যখন অন্য মানুষরা কিনতে গিয়েছে যাদের নাই, তারা দেখলো যে এখানে চাল পাওয়া যাচ্ছে না। এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যখন নির্দিষ্ট কিছু ফুড আইটেম বা খাদ্যদ্রব্য সেগুলো অ্যাভেলেবল হচ্ছে না। আর আরেকটা যেটা হচ্ছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, ধরেন ফল শাকসবজি, এগুলো মানুষ কিনে বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। কিন্তু এইসব দেশে যেটা হয়, কিছু ক্যান্ড ফুড পাওয়া যায়, যেমন ফ্রুটস ভেজিটেবলস, এসব দেশে প্রাপ্যতা আছে এগুলোর, কিন্তু বাংলাদেশে এখনো সেই পর্যায়ে আমার মনে হয় না এগুলো আছে। তো এখানে যেটা আমি বলতে পারি যে আমি যে উদ্যোগটা গ্রহণ করেছি, যখন আমি দেখলাম যে এরকম একটা সংকট হতে পারে শাকসবজি খাওয়ার ব্যাপারে, এবং আমাদের কোভিড-19 সিচুয়েশনে আমরা যেটা দেখছি, এখানে কোন চিকিৎসা নেই সুনির্দিষ্ট এখন পর্যন্ত, এবং আমাদের বডির ইমিউন সিস্টেমটাই কিন্তু ডিফেন্ড করছে আমাদেরকে আলটিমেটলি। ইমিউনিটিটা বুস্ট আপ করার জন্য আমাদেরকে অবশ্যই শাকসবজি ফলমূল খেতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ক্ষুদ্র পরিসরে যেটা দেখলাম, যে আমি আমার বাসায় যতটুকুই সামনে স্পেস আছে, আমি একটু শাক বোনার চেষ্টা করলাম। কাঁচা মরিচ, ক্যাপসিকাম, এগুলো আমি জানি যে এগুলা খুব দরকার আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। তো আমাদের বাঙালি কমিউনিটিতেও এরকম মানে উদ্যোগটা নেওয়া হয়েছে কিছু কিছু পরিবারের পক্ষ থেকে, যাতে তারা অন্য যাদের সুযোগ নেই বাগান করার, তাদেরকে সাপোর্টটা দিতে পারে, এবং দেয়। আমাদের এরকম ফ্যামিলি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে, যে খাদ্য সংকট যেটা সৃষ্টি হতে পারে সেটার ক্ষেত্রে একটা ইনিশিয়েটিভ নেয়া, যাতে এই খাদ্য সংকটে যদি মার্কেটে সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমি যাতে নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারি। আমার যে বাচ্চা আছে 2 বছরের নিচে বা 2 বছরের উপরে, তারা যে কমপ্লিমেন্টারি ফিডিং খাচ্ছে শুরু করেছে, সেই ক্ষেত্রে যাতে সব ধরনের পুষ্টি উপাদানকে আমি তাকে যাতে এনশিওর করতে পারি, সেই ক্ষেত্রে আমার সাধ্যমতো যতটুকু সেটা যাতে আমি উৎপাদন করতে পারি।
আমার মনে হয় বাংলাদেশেও মানুষদের মধ্যে এই কোভিড-19 সিচুয়েশনে এই মেসেজটা দেয়া যেতে পারে, যে আমরা জানি না এই মহামারীটা শেষ কবে হবে, কিন্তু আমরা জানি যে খাদ্য সংকট হবে, খাদ্যের সংকট সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু মেসেজ দেয়া এবং উদ্বুদ্ধ করা এরকম হোম গার্ডেনিং এর। এবং আরেকটা যে বিষয় আমার কাছে মনে হয় যে অনেক জায়গায় খাদ্য নষ্ট হচ্ছে, প্রোডাকশন হয়েছে কিন্তু লকডাউনের কারণে যেখানে গাড়ি চলাচল করতে পারছে না, কৃষকরা পারছে না লোকাল মার্কেটে হয়তো বিক্রি করতে, বা পাইকারি যেভাবে যেই মার্কেট সিস্টেমটা ছিল সেটা তো একটা চেঞ্জ এসেছে। তো গভর্নমেন্ট থেকে কি এরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় যে যেখানে খাবারগুলো নষ্ট হচ্ছে, যেসব খাবার অলরেডি প্রডিউস করা হয়েছে সেগুলা যে নষ্ট হচ্ছে, যে আমরা জানি বিভিন্ন দুধ নষ্ট হচ্ছে, তারপর বিভিন্ন সবজি এগুলো নষ্ট হচ্ছে, তো এইগুলো স্টোরেজ করা, এগুলোর ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা, এবং সেটা যেসব জায়গায় মানুষের ফুড অ্যাক্সেসটা ব্যাহত হচ্ছে ওইসব জায়গায় সেই খাবারগুলো পৌঁছে দেওয়া যায় কিনা, যে খাবারগুলো নষ্ট হচ্ছে সেগুলো নষ্ট না করে এরকম কোনো নীতি নির্ধারণ করা যায় কিনা, বা যদি থেকে থাকে সেটার ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে জোর দেওয়া যায় কিনা, সেটা সেটা আমার মনে হয় একটু ভাবা দরকার। আর আহ, আর হ্যাঁ, আমি জাস্ট বলবো যে আপনি যে কথাটা বললেন, আমরা গত পরশুদিন শাইখ সিরাজের সাথে কথা বলছিলাম। জি তো শাইখ সিরাজ উনি এই আপনার কথাগুলি বললেন। উনি তো জানেন যে উনি আপনার রুফটপ গার্ডেনিং এর জি জি উনি আন্দোলন করেন। উনি এই হোম গার্ডেনিং করা এবং এই সময়ে যদি এই যার যার ঘরে ঘরে খাবারের ব্যবস্থা করা, বা উনি বলছেন যে 5 লাখের মতন বাংলাদেশে বিল্ডিং আছে, সবাই যদি যার ছাদে এই গার্ডেনিং গুলো করে তাহলে এটা একটা বিশাল সাপোর্ট করবে। তো আমার ধারণা যে শাইখ সিরাজ ভাই আপনার এই বক্তব্যটা শুনলে হি উইল বি ভেরি হ্যাপি যে না আপনিও হ্যাঁ বাইরে থেকেও আপনি হয়তো বাংলাদেশের পরিস্থিতিটা দেখে এটা সাজেশন দিচ্ছেন। তো আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। জি আমরা একটু শামীম আপা আপনার কাছে আসি যে তারপরে এই শিশুদের তারপরে আমি অন্য কোনো না দিই, আমরা তো জানি যে প্রেগন্যান্সির সময় একটা মেজর কম্পোনেন্ট হলো আপনার মাদেরকে সঠিক পুষ্টি দেয়া। মায়ের পুষ্টি যদি না হয় তাহলে প্রেগন্যান্সি আউটকাম আসলে সেরকম ভালো কিছু হয় না, এবং সেটার ইফেক্ট তো সারা জীবন বয়ে বেড়াতে হয় মানুষকে। এবং এই লকডাউনের কারণে অনেকেই আশঙ্কা করছে, বা আপনি যে ইউনিসেফ স্টাডিটার কথা বললেন যে নাম্বার অফ প্রেগন্যান্সি মে ইনক্রিজ, যে আপনার এটা বেড়ে যাবে। তাহলে এই সময়টায় আপনার এই প্রেগনেন্ট মাদের খাদ্য ব্যবস্থাপনাটার জন্য কি করা উচিত, এবং এদেরকে যেন সঠিকভাবে গড়ে উঠতে পারে খাদ্যের ডাইভার্সিফাইড ফুড, প্রেগনেন্ট মাদের ব্যবস্থা করার সাথে সাথে হলো যে যে সমস্ত মা ডেলিভারি পরে ল্যাকটেটিং মা তাদেরও তো খাবার দরকার, এক্সট্রা ফুড দরকার। এই ব্যাপারে আমাদের অবস্থানটা কি এবং কি করা উচিত আপনি যদি একটু বলেন। থ্যাংক ইউ শাইম ভাই। আমি একটু আগেও এটা বলার একটু একটু বলেছি যে আসলে প্রেগনেন্সি টাইমে নতুন কোনো নতুন কোনো ধরনের সিমটম বা নতুন কোনো ধরনের উপসর্গ আসলে কোভিড-19 জন্য হবে এরকম কোনো স্টাডি এখন পর্যন্ত পাওয়া যায়নি। মানে যেহেতু এটা এতই নতুন একটা ভাইরাস, আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো যে যেহেতু সবাই এখন লকডাউনে আছে এবং হচ্ছে দোকানপাট বন্ধ, হয়তো খালি গ্রোসারি শপ গুলা কোনোভাবে খোলা আছে, আহ সেই জন্য বা হচ্ছে ফ্যাসিলিটি গুলা যেখান থেকে আসলে ফ্যামিলি প্ল্যানিং সাপ্লাই বলেন বা অন্য ধরনের যে রেগুলার মেডিসিন যেগুলা পাওয়া যায় সেইগুলা যেহেতু বন্ধ ছিল, সেই জন্য হয়তো আমাদের এই আশঙ্কাটা আহ মানে বেশি হয়েছে। তো এখন যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে, এটা আসলে নর্মালি আমরা যেরকম ভাবে বলে থাকি যে হচ্ছে যে যারা সামর্থ্যবান, যারা যেভাবে খাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস আমি
ছোট্ট করে যোগ করতে চাই, আমাদের যে মানে একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে যে একটা বাইরে যে খাওয়ার একটা কালচার ছিল, এই 3 মাস ধরে কিন্তু সেটা অনেকখানি কমে গেছে। বিশেষ করে আমার বাসায় আমি বলতে পারি, আমার ছেলেরা সবসময় বাইরে খেতেই বেশি পছন্দ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘরের খাবারটাই কিন্তু তারা পছন্দ করছে। এবং তারা নিজেরা নিজেরা আমরা ফেসবুক ঘুরলেই দেখতে পাই যে হচ্ছে একজন কেক এক্সপেরিমেন্ট করছে, কেউ আহ, বিভিন্ন ধরনের মিষ্টি এক্সপেরিমেন্ট করছে। তো আমরা ঘরের খাবারটাকেই ডাইভার্সিফাইড বলেন বা হচ্ছে ফর্টিফাইড বলেন বা হচ্ছে অন্য কোনো ভাবে যদি তৈরি করি, যেমন কোনো খাবারের সাথে যদি একটু আমরা অ্যাড করি, তাহলেই কিন্তু এটা ক্যালোরি অনেকখানি বেড়ে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা বলি যে মারা যে খাবারগুলা খাবে, মায়েদের জন্য যে সমস্ত খাবার থাকবে সেখানে তেল জাতীয় বা হচ্ছে যে খাবারে একটু ক্যালোরি আছে, সেই ধরনের কোনো খাবার অ্যাড করা। আর আফ্রিকা যেটা বললেন যে হোম গার্ডেনিং, হোম গার্ডেনিং এরও একটা সুবিধা আছে যে আমরা এখন গাছ থেকেই হয়তো মরিচটা নিয়ে আসতে পারছি, বা হচ্ছে যদি অল্প বিস্তর শাকসবজি লাগানো হয় সেটাও অ্যাড করতে পারছি। তো এই ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা মাছ মাংস ডিম দুধ যা পারেন তাই খাবেন। যেটা তার মুখে রুচিতে আসে সেটাই সে যেই পরিমাণ খাওয়ার কথা তার থেকে একটু বেশি পরিমাণে খাবে, যেটা তার বাচ্চার পুষ্টিতে কাজে লাগবে। এবং যারা ধরেন অন্য ধরনের এক্সট্রা ফুড খেতে পাচ্ছে না, তাদের যে রেগুলার খাবার আছে, রেগুলার তারা বাসায় যা খায় সেই খাবারটাই প্রেগনেন্ট মায়ের জন্য 1 মুঠ 2 মুঠ বেশি খাবে। এবং ল্যাকটেটিং মায়ের ক্ষেত্রেও আমরা সেই একই কথাই বলি, এমন না যে তাকে একদম আপেল কমলা অমুক তমুক খেতে হবে। যদিও এখন হচ্ছে আমাদের কিন্তু এটা কি মধুমাস, কাজেই অনেক ধরনের পুষ্টিকর ফলমূল আমরা কিন্তু এখন অনেক অল্প দামেই আমরা পাবো। তো সেই ধরনের খাবারগুলা যেগুলি আমাদের ইমিউনিটি বুস্ট আপ করবে, এই ধরনের খাবারগুলা যদি আমরা এখন অ্যাড করে খাই, এবং প্রেগনেন্ট মায়েদের বেলায় এই একটাই কথা যে একটু পরিমাণে বেশি খাবে। ল্যাকটেটিং মাদার মানে আহ, যেই খাবারে তার রেগুলার খাবার তার সাথে এই খাবারটা একটু অ্যাড করে খাবে। এবং একটা বিশেষ জিনিস সেটা হলো প্রচুর পরিমাণে হচ্ছে পানি খেতে হবে বা পানি জাতীয় জিনিস খেতে হবে। এটাই আমার অ্যাডভাইস। আর কিছু মানে এখানে আর কিছু অ্যাড করার থাকলে, অন্য কেউ যদি কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। থ্যাংক ইউ। নিগার, তখন আপনি দেখেন যে আমরা যে কথাবার্তাগুলো বলছি জি সেই জায়গাটায় কিন্তু সবই প্রয়োজন, নিউট্রিশনের জন্য প্রয়োজন। আপনারা বললেন যে আরত্রিকা যেমন বললো যে এটা মানুষকে জানানো উচিত, হোম গার্ডেনিং করতে বলা উচিত। এবং আমরা ওই শাইখ সিরাজ ভাই এবং আপনার প্রজেক্টের একজন আসাদুজ্জামান আসাদ ভাইও ছিলেন আমাদের সাথে লাস্ট ওয়েবিনারে। সেখানে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করি যে এই বলতে গেলেও তো আপনার একটা ক্যাম্পেইনের দরকার, এটা মানুষকে জানাতে গেলেও তো ইউনিট রিসোর্স। কিন্তু বাজেটে নিউট্রিশন কমিউনিকেশনের জন্য সেরকম কোনো রিসোর্স অ্যালোকেশন নাই। এটা আগেও সেরকম ছিল না, এখনো সেরকম নাই। সেই জায়গাটায় আপনার কমেন্টস এবং আপনার সাজেশন আমরা শুনতে চাই। আসলে যদি আমি মনে করি যখন আমরা কাউকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো, তখন দেখবেন যে গভর্নমেন্টের মাধ্যমে আমরা যখন যাই তখন সেটা সবচেয়ে ইজি হয়, এবং যারা আসলে একেবারে লেভেলে কাজ করে। তো এখন যে কোভিড-19 যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন আসলে আমি তো বলতে পারবো না যে আমার হেলথ ওয়ার্কার যে কোনো মাকে বাড়িতে বাড়িতে যে বলে আসুক, এবং দেখা যাবে এটা তার জন্য রিস্কি হয়ে যাচ্ছে। তো যার কারণে গভর্নমেন্ট এখন তো বিভিন্ন অনলাইনে সিস্টেমে বলেছে এবং মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে, এবং সমস্ত জায়গায় জায়গায় তারা যেভাবে প্রচার করার দরকার সেভাবে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন যদি আমি বলি যে আমি এখন হোম গার্ডেনিং করব, সেটা আমি বলতে পারি, কিন্তু তাকে সেই ম্যাটেরিয়ালস নিয়ে আসার জন্য কিন্তু বাজারে যেতে হবে, তাকে এই জিনিসটা তৈরি করার জন্য তাকে বাইরে বের হতে হবে, যেখানে আমরা বলছি যে না ঘরেই থাকো। তারপরে আমার যখন আমি বলবো যে অ্যাওয়ারনেস, যে আমার বাগান করি বা আমি যেটাই তৈরি করি না কেন,
আমার এই এক্সেসটা থাকতে হবে। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমার যখন হাতের কাছে জিনিসটা নাই তখন কিন্তু আমি সেই জিনিসটা করতে পারি না। আমরা কিন্তু অ্যাভেলেবিলিটি নিয়ে ভাবি যে আমার বুঝি প্রোডাকশন অনেক বেশি বা প্রোডাকশন কম, কিন্তু আমার এক্সেসটাও আমার আসল জায়গা যেখানে আমার এডুকেশন লাগবে। আমি যাকে বুঝাচ্ছি সে আমার কথাটা বুঝতে পারছে কিনা, তার সেই ক্যাপাবিলিটি আছে কিনা। এবং যখন আপনি গভর্নমেন্টের থ্রুতে যাবেন তখন দেখবেন যে আমি একরকম বলছি, আরেকজন আরেক রকম বলছে। যখন এই মিসকমিউনিকেশনটা হয় তখন দেখা যাবে মাটা আর সেই জায়গাটাতে স্থির থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে এই কোভিড-19 সিচুয়েশনে যে চ্যালেঞ্জ গুলো সেটা হচ্ছে একেবারেই WHO এর গাইডলাইন ফলো করা। যেমন প্রথমে বলা আছে যে আমি ব্রেস্ট ফিডিং করাতে পারবো, এটা WHO গাইডলাইনই বলে দিয়েছে, কিন্তু মা জানি মাস্ক পরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় এবং ক্লিন করে করায়। এই যে একটা মেসেজ, এই মেসেজটা কিন্তু আমাদের দেশে কিন্তু এখন সবাই মোবাইল হাত দিচ্ছে এবং যারা বাসায় বসে আছে সবাই কিন্তু ফেসবুক দেখছে, এগুলোতে সবাই ইউজ টু। তো আমি এই মেসেজগুলো কেন এভাবে দিয়ে দিচ্ছি না? এবং মাইকে অ্যানাউন্সের কথা যেটা বলছি সেটাতে কিন্তু কোনো রিস্ক নাই, সে জায়গায় জায়গায় যখন যায় নিউট্রিশন মেসেজ গুলো দিতে পারে। বাগানের কথা আসে, যারা ভিলেজে আছে বা কমিউনিটি লেভেলে আছে তারা কিন্তু নিজেরাই প্রোডাকশন করে বীজটা তৈরি করতে পারে, কিন্তু সেই তথ্যটাও দেওয়া। আমি জানি শুধু নিউট্রিশনের খালি একটা স্পেসিফিক ইস্যু যে আয়রন ট্যাবলেট খান, ক্যালসিয়াম খান, সেই ইস্যুটাও না, সাথে সাথে যাতে আমি নিজেও প্রোডাকশন করতে পারি, আমার যাতে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিসটা না হয়, যাতে আমাকে বাইরে বের হতে না হয়, আমি যাতে ঘরেই প্রোডাকশন করে দেবো সেই মেসেজটা। এবং কিভাবে করব, আমি খালি বলে দিলাম আপনি এটা করেন, কিন্তু আসলে করেন বলাটা অনেক ইজি, কিন্তু কিভাবে করব সেই মেসেজটা ছোট্ট ছোট্ট এক একবার ভেঙে ভেঙে তাকে বোঝানো দরকার। না হলে আসলে ওই অ্যাডভোকেসি পর্যায়ে যাবে না যতক্ষণ না সেই মাটা বুঝতে পারবে এই সিচুয়েশনে আমাকে কি করতে হবে এবং কিভাবে আগাবো। এবং আমি যদি বলি যে আমাদের বিভিন্ন, যেটা আমি আগে বলেছি, আমাদের বিভিন্ন মিনিস্ট্রির যে সমন্বয় এবং এই সমন্বয়হীনতা, মানে যেটা আমরা বারবার বলি যে এখন কিন্তু সবাই মাল্টি সেক্টরাল ইস্যু নিয়ে কথা বলি, কিন্তু যখন আমি গভর্নমেন্ট থেকে আমার এক মিনিস্ট্রি কিন্তু জানছে না যে আমার আরেক মিনিস্ট্রি কি করছে। আপনি যদি নিউট্রিশনের বাজেট দেখেন বা নিউট্রিশন স্পেসিফিক বাজেট দেখেন সেটা দেখবেন যে 98% নিউট্রিশন সেন্সিটিভ আর অনলি 2% আমার স্পেসিফিক, কিন্তু সেই 2% স্পেসিফিকও কিন্তু আসলে আমরা মানে ইনভেস্টমেন্ট করি না। তো আমার জায়গাটা আসলে কোথায় গ্যাপ? আসলে কি আমার ফ্যাসিলিটিতে গ্যাপ, না আমার মাকে জানানোতে গ্যাপ? দেখবেন যে আমি যদি বলি একটা মূল তথ্য যে আমি অ্যাওয়ারনেস রেজিং করছি, আমি বলছি আমি কাউন্সিলিং করে যাচ্ছি, কিন্তু সে মাটা কেন কমিউনিটি ক্লিনিকে আসছে না? তার কারণ আছে সেই ডিস্টেন্স, তার কারণ হচ্ছে তার অ্যাক্সেস নাই, তার কারণ হচ্ছে সে যে অনেক সময় ফ্যাসিলিটি পাচ্ছে না কারণ হেলথ ওয়ার্কাররা থাকছে না। আসলে আমরা খালি অ্যাওয়ারনেস এর কথাই বলি, কিন্তু আমার আসলে কিভাবে করব, কিভাবে আমাকে তাকে অ্যাক্সেস দিতে হবে, সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি, তাকে প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে। এবং এখন যেহেতু কোভিড-19 এই সিচুয়েশনে কখনোই সম্ভব না কারো বাড়িতে বাড়িতে যাওয়া, তো আমার মনে হয় যে এইভাবে করে মাইকে অ্যানাউন্স, নিউট্রিশন ক্যাম্পেইন বা বিভিন্ন থিয়েটার, নাটক, এসবের মাধ্যমে মানুষকে বোঝানো এবং তাদেরকে টিভি এক্সেস, ফেসবুক এক্সেস এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া আছে, সবকিছুর মাধ্যমে মানুষকে খুব ইজিলি ভাবে বোঝানো সম্ভব এবং প্র্যাকটিক্যালি দেখানো। আসলে মানুষ যতক্ষণ না ফিল করবে ততক্ষণ সে আগাতে পারবে না আর কি কাজে। আমার কাছে মনে হচ্ছে যে এইটুকুনি আর কি। থ্যাংক ইউ নিগার। আমি আবার একটু আরত্রিকার কাছে আসবো। আরত্রিকা, যে আমরা বলছি যে আপনি জানেন যে আমাদের দেশে নিউট্রিশনের জন্য মাদেরকে আমরা সাপোর্ট বা মাদেরকে তথ্য দেওয়ার জন্য মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করে। আপনি যখন কাজ করেছেন তখন বাংলাদেশে দেখেছেন। এখন এই নিগার যে কথাটা বললো, শামীমা আপা যে কথাটা বললো যে এখন তো এই লকডাউন সিচুয়েশনের কারণে বা সোশ্যাল ডিস্টেন্সিং এবং কোভিড এর যে আপনার এক ধরনের স্টিগমাটাইজেশন তৈরি হয়েছে, এই জায়গায় মারাও সেরকম হয়তো সার্ভিস সেন্টার আসছে না, আবার যারা মাঠ পর্যায়ে কাজ করতো তাদেরও বাসায় বাসায় গিয়ে কাজ করাটা ডিফিকাল্ট এবং হয়তো হচ্ছে না। এই জায়গাটা আপনার আন্ডারস্ট্যান্ডিং কি এবং আমাদের কি করা উচিত? আমরা এটা শেষ প্রশ্ন আপনার কাছে, সাথে যদি আপনার কোনো রিকমেন্ডেশন থাকে বাংলাদেশের মানুষের মাদের জন্য, প্রেগনেন্ট মাদের জন্য, সেটাও যদি একটু বলেন।
আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি নিগার আপু যখন বলছিলেন তখনই আমি বলতে চাচ্ছিলাম যেমন মাইকিং বিষয়টা, এখন যেহেতু কোভিড-19 সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, এখন আসলে নর্মালি আমি যেটা দেখে এসেছি যে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো যে বিভিন্ন ধরনের কাজ করতো, যেমন এফজিডি করতো, হ্যাঁ কেআইআই করতো, এগুলো এখন করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মাইকিংটা একটা ভালো মাধ্যম হতে পারে। আর আরেকটা যেটা মেসেজটা দেওয়া, আপু যেমন বললেন গার্ডেনিং এর কথা, বা পুষ্টি, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা যারা, তাদের যে বিভিন্ন তথ্য, যারা নতুন মা হবেন তাদের যে বিভিন্ন তথ্যগুলো জানা দরকার, সেগুলোর ক্ষেত্রে মেসেজ দেওয়ার মাধ্যমেই কিন্তু তাদেরকে আমরা তাদের মধ্যে নলেজটা ডেভেলপ করতে পারি। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা টেলিভিশন, হ্যাঁ টেলিভিশন একটা রোল প্লে করতে পারে এখানে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে কারণ যে যে যার যার বাসা থেকেই দেখতে পাচ্ছে জিনিসটা। ফেসবুক অনেক বড় একটা রোল প্লে করছে। আমরা ছোটবেলায় দেখতাম যে বিটিভিতে বিভিন্ন ধরনের নাটিকা হতো, আমার এখনো মনে আছে বিভিন্ন পুষ্টি বিষয়ক নাটিকা হচ্ছে, তারপরে খাবার স্যালাইন, টিকাদান, এসব বিভিন্ন বিষয়ে কিন্তু মেসেজ দেওয়া হতো টেলিভিশনে, বিটিভিতে আমি দেখতাম। তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হয় এই জিনিসগুলা আবার ক্ষুদ্র পরিসরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কেউ যদি এরকম একটা নাটিকা তৈরি করতে পারে, অথবা রেডিও অনেক ভালো একটা মাধ্যম, বাংলাদেশে এখন রেডিও অনেক পপুলার। তো রেডিওতে আমি দেখতাম যে বিভিন্ন নাটক হয় মেসেজ প্রদান করার জন্য, বিনোদনের মাধ্যমে মানুষকে মেসেজ দিয়ে দেওয়া, তাদের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে এই জিনিসগুলো করতে হবে বা করলে উপকার হবে। সেই জিনিসটা আমার মনে হয় করা যেতে পারে। আর আরেকটা যেটা আমি বাংলাদেশে থাকতে দেখতাম বা এখনো দেখি, ফোন যেটা সেলফোন বা মোবাইল ফোন, এইটা অনেক বড় একটা রোল প্লে করে। যেমন আমরা বিভিন্ন ক্যাম্পেইনে দেখি যে আমাদের কাছে মেসেজ আসে, ধরেন যেই টেলিফোন কোম্পানিগুলো আছে, মোবাইল ফোন কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তাদের প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের মেসেজ পাঠায় প্রায় প্রতিদিন। তো অথবা ভয়েস কল করে। তো আমি আমার মনে হয় এরকম যদি কোভিড-19 সচেতনতামূলক কোনো মেসেজ যদি তারা যদি কোনো উদ্যোগ নেয়, বা বাংলাদেশ বাংলাদেশ সরকার থেকে যদি এরকম কোনো কিছু গাইডলাইন্স দেওয়া হয় তাদেরকে, যে সব সব ফোন কোম্পানিগুলোই কোন একটা নির্দিষ্ট মেসেজ তাদেরকে প্রেরণ করবে, সব তাদের যারা ভোক্তা আছে তাদের সবার কাছেই মেসেজ যেতে পারে। এটা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা যারা আছে তাদের বিষয়ে কিছু মেসেজ থাকতে পারে, তাদের পুষ্টি বিষয়ে কিছু মেসেজ থাকতে পারে, যে ন্যূনতম পুষ্টি চাহিদাটা এনশিওর করতে গেলে কি করতে হবে, জাস্ট কি নোটস এর মাধ্যমে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো। যেমন ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে কিছু মেসেজ দেয়া যেতে পারে যে একটা বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং এটা অপরিহার্য, নর্মালি অপরিহার্য, কোভিড-19 সিচুয়েশনে আরো বেশি অপরিহার্য। কারণ একটা বাচ্চা যখন কলেস্ট্রাম তাকে দেয়া হয় বা শাল দুধ যখন দেয়া হয়, সে তার মার বডির যে অ্যান্টিবডিটা আছে সেটা তার বডিতে চলে যাচ্ছে। সো তার মধ্যে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করছে এইভাবে। সো এটা এনকারেজ করা, সেই মেসেজটা দেয়া, এবং ব্রেস্ট ফিডিং এনশিওর করার জন্য কোভিড-19 সিচুয়েশনে যে জিনিসগুলো ফলো করতে হবে, যেমন হাত ধুয়ে নিতে হবে, মা যদি কোভিড পেশেন্ট হয় সেক্ষেত্রেও তাকে এনকারেজ করা। কারণ বিভিন্ন বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে ব্রেস্ট মিল্কের মধ্যে এর মাধ্যমে সংক্রমণ হয় না। সেই মেসেজটা মাকে দিয়ে দেওয়া যে হ্যাঁ, তুমি যদি কোভিড-19 হও তারপরেও তোমার দুধটা তোমার বাচ্চার জন্য উপকারী। তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে, সে মিল্ক এক্সপ্রেস করতে পারে, এবং যে সুস্থ আছে এমন একজন মানুষকে দিয়ে সে কিন্তু এক্সপ্রেস মিল্কটা খাওয়াতে পারে। তো সেই ক্ষেত্রে সেই মেসেজটা দিয়ে দেওয়া। তো এরকম কিছু জিনিস আমার মনে হয় ফোনের মাধ্যমে আমরা মেসেজটা দিতে পারি। বাংলাদেশে যেমন টিকা দান যেটা, সেই বিষয়ে বিটিভিতে আমি দেখতাম যে অনেক ধরনের অ্যাওয়ারনেস ধরনের নাটিকা তৈরি করা হতো, বা ওর স্যালাইন খাওয়ার ব্যাপারে, যে এক মুঠ গুড় পানির মধ্যে, 1 লিটার পানির মধ্যে 1 চিমটি লবণ, এইটার কারণে কিন্তু ডায়রিয়া বা এইসবের যে প্রকোপ সেটার থেকে কিন্তু মানে বাংলাদেশ অনেকটাই ভালো অবস্থানে আছে। বাসায় হয়তো ওর স্যালাইন প্রস্তুত করে খেয়ে সেটার যে সিভিয়ারিটিটা সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়েছে।
তো এখন আমার মনে হয় যে এরকম নতুন নতুন কিছু মেসেজ, 7 দিনে 7 ধরনের মেসেজ গেল, যারা ভোক্তা আছেন মোবাইলে তাদের কাছে মেসেজ চলে গেল বা একটা কল আসলো যে কোভিড সিচুয়েশনে এই এই আপনি করতে পারেন বা এটা করা জরুরি, এটা অ্যাভয়েড করেন, বা উদ্বুদ্ধ করা যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটার একটা বীজ থেকে আপনি একটা ছোট্ট একটা টবের মধ্যে বুনে ফেলুন, ধনিয়া পাতার একটা 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 ধনিয়া পাতা হতে পারে। সেটার জন্য খুব বিশেষ ধরনের হয়তো নলেজের দরকার হয় না, যেসব গার্ডেনিং এর ক্ষেত্রে যেগুলা খুব সহজভাবেই আমরা করতে পারি। এই এই মেসেজ গুলো হয়তো তাদের মধ্যে ট্রান্সমিট করে দেওয়া, এটা এটা করা যেতে পারে আমার মনে হয়। থ্যাংক ইউ আরিত্রিকা। আমরা চেষ্টা করবো এগুলি করার জন্য, এবং এগুলি করার জন্য আমাদের শামীম আপার সাপোর্ট লাগবে। শামীম আপা, আরিত্রিকা তো বললো যে এগুলি করা দরকার, এবং আমরা জানি যে অ্যাওয়ারনেস গুলি করার জন্য সেরকম রিসোর্স বা প্ল্যানিং নেই। আপনার মনে হয় এই কাজগুলি করার জন্য আমাদের কিভাবে সামনে আগানো উচিত এই কাজগুলোর জন্য, এবং আপনি এবং আপনার অর্গানাইজেশন কিভাবে এই কাজে সহযোগিতা করতে পারেন? আমি যেটা এখানে সাহায্য করার যেটা বিষয়, আমার মনে হয় নিগার অনেকখানি বলে ফেলছে যে বিভিন্ন ভাবে অ্যাডভোকেসি বা হচ্ছে যে মোবাইল মেসেজ, মাইকিং, এগুলো থ্রুতে আমরা করতে পারি, টিভি স্ক্রলিং এগুলার করতে পারি। যেহেতু আমাদের অর্গানাইজেশনটা কিন্তু নিউট্রিশনাল আছে কিছু, কিন্তু আমাদের অর্গানাইজেশনটা মেইনলি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বেস। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যারা ফ্রন্ট লেভেল সার্ভিস প্রোভাইডার আছেন তাদেরকে যদি আমরা এই বিষয়ে মানে কি বলবো জ্ঞান দিতে পারি বা জানাতে পারি যে একজন প্রেগনেন্ট মায়ের কি ধরনের কি দরকার, বা ল্যাকটেটিং মায়ের জন্য কি ধরনের খাবার দরকার, বা হচ্ছে তারা কিভাবে চলবে বা কোথায় ডেলিভারি করবে, বা বিভিন্ন ধরনের যে এসেনশিয়াল মেসেজ গুলা সেগুলা যদি আমরা কোনোভাবে তাদের কাছে পৌঁছায় দিতে পারি, তাহলে আমার মনে হয় এই মানে এই প্রোগ্রাম যেটা আরত্রিকা বললেন যে হচ্ছে করা যায়, তাহলে এইভাবে আমরা আসলে অ্যাক্সেসটা করতে পারি বা অ্যাক্সেস নিতে পারি। থ্যাংক ইউ। আমাকে একটু ছুটি দিতে হয়, আমার আরেকটা কল আছে, যদি অনুমতি দেন। আচ্ছা, শামীম আপা ধন্যবাদ। আমরা অবশ্য Thank you. একেবারে প্রোগ্রামের শেষে আছি, জি। কিন্তু যেহেতু আপনাকে যেতে হবে আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। Thank you, নিগার, thank you আপনার very কাছে much. অসংখ্য ধন্যবাদ শামীম আপা। আমরা শেষ প্রশ্ন এবং অনুষ্ঠানের শেষ একেবারে প্রশ্ন, আমরা সেদিন আলাপ করছিলাম যখন শাইখ সিরাজ ভাই এবং আসাদ ভাই মিলে, তখন একটা জিনিস আইডেন্টিফাই হয় যে পলিসিগুলো অ্যানালাইসিস করা ইন টার্মস অফ আপনার কমিউনিকেশন বা মানুষকে মেসেজ দেওয়ার এই জায়গাটায় যে গ্যাপ আছে, এটা এখনো করা হয়নি। আসাদ ভাই কমিটমেন্ট করেছেন যে উনি ওনার কাজের মধ্যে এই অ্যানালাইসিসটা উনি করবেন। আমি তখন ওনার সাথে আলাপ করতে গিয়ে আমি ওনাকে বলেছি যে একটা ন্যাশনাল বিসিসি প্ল্যান থাকা উচিত, বা গাইডলাইন থাকা উচিত, সাথে পলিসি থাকা উচিত ফর নিউট্রিশন। তাহলে বিসিসি কি ধরনের হবে, এটা নিউট্রিশনের জন্য সব মিনিস্ট্রি গুলোর যদি একটা পলিসি থাকে এবং গাইডলাইন থাকে সেটা করা উচিত। আমি বলছি যে এটা আমরা শুরু করব। তো আপনার মতে যে এটা করার কতটুকু প্রয়োজনীয়তা আছে, এবং সেই জায়গাটায় আপনার আর কোনো রিকমেন্ডেশন আছে কিনা? ধন্যবাদ শামীম ভাই। সেটা হচ্ছে অলরেডি কিন্তু গভর্নমেন্টের একটা আছে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন স্ট্র্যাটেজি, সেটা কিন্তু অলরেডি ডেভেলপ, যেটা IPHN এর মাধ্যমে করা হয়েছে। আমি যদি বলি যে আমি সব মিনিস্ট্রির জন্য যদি আমি আবার আরেকটা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের জন্য আরেকটা পলিসি তৈরি করি, বেটার আমার কাছে মনে হয় আমার ওই স্ট্র্যাটেজির উপরে বেস করে আমি নতুন আর না তৈরি করে ওইটাকেই আমি আরেকটু ইমপ্রুভ করি, ওইটাকে আমি আরেকটু ডেভেলপ করি, যাতে আমার ওইটার সাথে যাতে মিল রেখে আমি সামনের দিকে আরো কিছু আমার যেটা গ্যাপ আছে, যেমন কোভিড-19 সিচুয়েশন, এটা কিন্তু আগে আমাদের কারো ধারণাই ছিল না এরকম ভাইরাস আসতে পারে বা যে কোনো ডিজাস্টার হঠাৎ করে কিন্তু আসে। তো ওইসব জায়গাগুলোতেও যেন আমরা ইনক্লুড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমার যদি
আমাকে অলরেডি থাকে কিছু, সেটার উপর আমি আর নতুন কিছু না করে ওইটার উপরে বেস ধরে হয়তো বা আমি আরো কিছু রিকমেন্ডেশন দিতে পারি যাতে এটা আমার ভবিষ্যতে কাজে লাগে। এবং যদি হ্যাঁ মিনিস্ট্রি, আদার্স মিনিস্ট্রিকে যদি আমি ইনক্লুড করতে চাই যে সব মিনিস্ট্রি আমার এটাই ফলো করবে, অলরেডি এটা কিন্তু ডেভেলপ, কিন্তু আমার আদার্স মিনিস্ট্রি আসলেই তো ফলো করে না। সমস্যাটা হচ্ছে ওইখানে, যখন তারা ফলো করেন আমি তৈরি করি আর না করি, মেইন হচ্ছে আমার কোঅর্ডিনেশন এবং তাদের সাথে আমার যোগাযোগ রক্ষা করা যে এই জায়গাটাতে আপনারা আসলে কাজ করেন। এবং নিউট্রিশনের জায়গাটাতে আসলে আমার কোথাও নাই। আপনি যদি পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ ফর নিউট্রিশনটা দেখেন 2019 এর এবং মনিটরিং রিপোর্ট ফর এনকাম 2 দেখেন, এইগুলা যদি আপনি দেখতে থাকেন তাহলে দেখবেন যে একটা গ্যাপ অলরেডি চলে আসে, যে আমার এক মিনিস্ট্রির সাথে আরেক মিনিস্ট্রির কোঅর্ডিনেশন নাই। মিনিস্ট্রি অফ ফুড খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স কিন্তু কাজ করছে ভিজিডি নিয়ে। সো ওইখানে যদি আমার ওই ফুডটা আমার যদি নিউট্রিশিয়াস ফুড না হয়, তাহলে আমার এটা আসলে কোনো কাজেই লাগছে না। আমার যখন আন্ডার 2 চিলড্রেন আছে, সেখানে আমার আন্ডার 2 চিলড্রেনকে আমি যে খাবারটা আমার দেওয়ার কথা, ডায়েটারি ডাইভার্সিটি, ফ্রিকোয়েন্সি, তার অ্যামাউন্ট, এই জায়গাটাই যদি আমি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু আমার এটা আসলে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ আমি পলিসি দিলেও আমার হবে না। মেইনলি আমাদের দেশে যে প্রবলেম সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আমার ওই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা থেকে আমাকে আরো জোরালো করতে হবে। আমার বাজেট যদি থাকে 2%, সেখানে আমি 5% করি না কেন? যেমন মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স কিন্তু এখন, আগে ছিল 5% ভিজিডি, এখন তারা যেহেতু সিচুয়েশন চিন্তা করে তারা এখন 14% ইনক্রিজ করছে। তো এরকম আরো মিনিস্ট্রি কিন্তু আসলে চিন্তা করা উচিত, এবং শুধু চিন্তা করেই না, দেখা যাচ্ছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারও চিলড্রেনের ফান্ড স্টেফেন নিয়ে কাজ করছে, কিন্তু সেই অ্যামাউন্টটাকে আমি বাড়াবো এবং বাড়াবো বলছি, কিন্তু আসলে এটা কতটুকু বাড়ালাম, সেটা কি হলো কাজে, এই মনিটরিংটা কিন্তু আসলে কোথাও নাই। যার কারণে আসলে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের মনিটরিং নাই। এবং আমাদের কিন্তু এমন যে না যে আমাদের কিছু নাই, আমাদের নিউট্রিশন পলিসি বা আদার্স পলিসি সব কিছুই আছে। এবং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ নিয়ে কিন্তু আমরা সব জায়গায় বলছি, অ্যাওয়ারনেসও তৈরি করছি, কিন্তু আসলে ওই জায়গাটা যেখানে আমি বললাম যে আমি কিভাবে করব, ওই জায়গাটা আমার এখনো গ্যাপ আছে। এবং মাকে জানানো, এবং শুধু মাকে কিন্তু আমরা জানাই, ফ্যামিলি মেম্বার কিন্তু প্রধান হচ্ছে বাবা, হাজবেন্ড, শাশুড়ি। তো তাদেরকে যখন আমি ইনফর্ম করতে পারছি না, তাকে যখন আমি মোটিভেশন করতে পারছি না, মা জেনে কোনো কাজেই লাগবে না। তো সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ আমি যতই পলিসি করি না কেন, হাই লেভেলে হোক, অ্যাডভোকেসি লেভেলে হোক, কিন্তু আমার ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনে হচ্ছে সমস্যা। আমার কাছে মনে হয় যে অলরেডি যেটা গভর্নমেন্টের আছে সেটাতে আমরা আরো ইমপ্রুভ, এবং ইমপ্লিমেন্টেশনটা, অ্যাকশন প্ল্যানটা আরো কিভাবে জোরালো করা যায়, হয়তো আমি আদার্স এনজিও দের মাধ্যমে এটাকে আরো ভালো করতে পারি, বা আমার গভর্নমেন্ট না পারুক আমি তাদেরকে সাপোর্ট দিই, সেইভাবে করে আমি কাজে আগাতে পারি আর কি। আমার কাছে মনে হয় এটাই আর কি। তারপরেও যদি আপনারা নতুন করে করতে চান, সেটা অবশ্যই ওয়েলকাম, বাট আমার কাছে মনে হয় যেহেতু আছে একটা স্ট্র্যাটেজি, তো সেটাকে আমরা আগে ফলো করি এবং ইমপ্লিমেন্টেশনটাতে আসলে জোর দেওয়া উচিত। আমি আমি সম্পূর্ণ আপনার সাথে একমত যে যেটা আছে এক্সিস্টিং সেটাকে ইউটিলাইজেশন করা, সেটাকে স্ট্রেনথেন করা, এবং সেটার আপনি যে পয়েন্টটা বললেন যে ইমপ্লিমেন্টেশনটাকে মোর স্ট্রেনথেন করা, তো এনশিওর করা, এটা করাটাই সবচেয়ে জরুরি। আমরা যেটা করব যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, এবং আমাদেরও অনেক নলেজের গ্যাপ আছে যে কোথায় কোন ডকুমেন্টস আছে, যেটা আপনারা আপনাদের প্রজেক্ট থেকে মূলত এই কাজটা করছেন। তো সেটা একটু আলোচনা করে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আর ভালো লাগছে যে আলোচনাটা, আমি জানি না যে আপনি কতটুকু এনজয় করছেন, যে আরত্রিকার আন্ডারস্ট্যান্ডিং, শামীম আপার এবং আপনার যে কথা, তো ভালো লাগছে যে তো ন্যাশনাল পর্যায়ে আপনারা যে কন্ট্রিবিউশন করছেন এবং এমিনেন্সের একসাথে আমাদের কাজের অভিজ্ঞতাটা, এটা আমার অন্যরকম নিজের ভালো লাগা, যে না আমরা যারা একসাথে একসময় শুরু করেছিলাম, আরত্রিকারও বোধহয় প্রথম কাজ এমিনেন্সে, আপনারও প্রথম কাজ এমিনেন্সে, শামীম আপা আগে কাজ করতেন, তারপরও একটা এমিনেন্সে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনারা এখন জাতীয় পর্যায়ে কন্ট্রিবিউশন করছেন, এবং আমি বলবো যে ছোটখাটো কন্ট্রিবিউশন না। তবে আপনাদের কথাগুলো শুনে কিন্তু বোঝা যায় যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং, টেকনিক্যাল নলেজ অনেক ভালো। আমি এটার জন্য আমি নিজে গর্ব অনুভব করি যে আপনাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছিল। এবং আমরা এই প্রোগ্রামটা আজকে শেষ করব। শেষ করার আগে বলবো যে আপনাদের সহযোগিতা তো সকল সময় লাগবে, তো এমিনেন্সের জন্য লাগবে, আমার ব্যক্তিগত পর্যায়ের বাকি জীবনের ভালো মতন
ভালো কাজ করে যাওয়ার যে আগ্রহটা আছে সেটা যেন কন্টিনিউ করতে পারি, সেটার জন্য আপনাদের দোয়া লাগবে। আপনাদের দোয়াটা একটা বড় জিনিস বলবো, এবং আপনাদের যে রেসপেক্টের জায়গাটা সেটা ছাড়া আগানো যাবে না। আমার অসম্ভব ভালো লাগা যে আপনারা সময় করে আজকে আমাদের সাথে ছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে এমিনেন্সের পক্ষ থেকে এগেইন এটা আপনারই অর্গানাইজেশন, আপনারা যেখানে থাকেন না কেন, আমার মনে হয় যে এটা নিগার, শামীম আপা বা আরত্রিকা যেখানে থাকুক, মনে হয় যে ওরা তো এমিনেন্সের। সেই অনুভূতিটা ভিতরে রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনেই আমি আবার আপনাদের সাথে যোগাযোগ করবো যে একসাথে আবার কিছু কাজ করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ শামীম ভাই এবং থ্যাংক ইউ ইমিনেন্স, এবং অবশ্যই আমি ইমিনেন্সের সাফল্য কামনা করি এবং ইনশাআল্লাহ আবার দেখা হবে আর কি। অবশ্যই। থ্যাংক ইউ শামীম ভাই, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।